সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। এই অনুষ্ঠান একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে। আজ আমরা আলোচনা করব আঞ্চলিক যোগাযোগ নিয়ে সরগরম দেশীয় রাজনীতি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে সে দেশের সঙ্গে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন, তার মধ্যে একটি ছিল ভারত থেকে বাংলাদেশ হয়ে আবার ভারত হয়ে ভুটান সীমান্ত পর্যন্ত পণ্যবাহী ট্রেন চলাচলের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতা স্মারক নিয়ে অনেক কথা হয়েছে, আবারও নতুন করে এটি নিয়ে আলোচনা চলছে এবং সে আলোচনার বিস্তৃতি ডালপালা অনেক দূর বিস্তৃত হচ্ছে। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাখ্যা দিয়েছেন, তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দিয়েছেন। কেন এই আলোচনা আবার আসছে, কি লাভ ক্ষতি, এই বিষয় নিয়ে আমরা আজ জিরোরে আলোচনা করব। আলোচনার পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন প্রথম আলোর কূটনৈতিক সংবাদদাতা, বিশেষ সংবাদদাতা রাহিদ এজাজ এবং বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ জুলফিকার শেখ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমরা এই বিষয় নিয়ে আলোচনার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। বন্যার বিস্তৃতি ও দুর্ভোগ বাড়ছে সিলেট, মৌলভীবাজার, ফেনী ও জামালপুরে। লালমনিরহাটের তিস্তা ও ধরলার ভাঙন বাড়ছে। 6 মাস ধরে জলের তলে রাজধানীর স্বামীবাগের সড়ক, বৃষ্টিতে আরও খারাপ হয়, দুর্ভোগের অবসান চায় বাসিন্দারা। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে, সাভার মহাসড়ক অবরোধ করেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশনের আন্দোলনে পড়ালেখা অচল। প্রধানমন্ত্রীর চীন সফরে কৌশলগত উন্নয়ন গুরুত্ব পাবে, তিস্তা প্রকল্পে বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত, বলেছেন চীনের রাষ্ট্রদূত। এবং স্ত্রী পুত্র কন্যা সহ দুর্নীতিতে আলোচিত সরকারি কর্মকর্তা মতিউরের বিপুল জমি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ। সাবেক আইজিপি বেনজিরের বান্দরবানের বিশাল জমি প্রশাসনের জিম্মায়। বৈশাখী টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো দেখছিলাম। অন্যান্য গণমাধ্যমে প্রায় একই ধরনের খবর রয়েছে, কিন্তু আমাদের আলোচনার বিষয় আঞ্চলিক যোগাযোগ এবং দেশীয় রাজনীতি নিয়ে। আমি যেটি শুরুতেই বলছিলাম যে ভারতের সঙ্গে যে সমঝোতা স্মারকগুলো সই হয়েছে, এটি নিয়ে আবার নতুন করে কথা হচ্ছে এবং বিরোধী রাজনীতিকরা অভিযোগ তুলছেন যে দেশ বিক্রি হয়ে যাবে এই সমঝোতা বাস্তবায়ন হলে, যদিও এটি এখন পর্যন্ত সমঝোতা পর্যায়ে রয়েছে। আমি রাহিদ ইজাজ আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই। তবে আমার মনে হয় যে এটার এই রেল চলাচল চুক্তিটা নিয়ে, সমঝোতার স্মারকটা নিয়ে বৈশাখী টেলিভিশনে একটি প্রতিবেদন ছিল। আমরা একটু প্রতিবেদনটির দিকে তার সূত্র ধরে আলোচনা করতে চাই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান উপ আঞ্চলিক সহযোগিতার আওতায় এবার দুই দেশ তাদের ভূমি ব্যবহার করে ট্রেনে পণ্য পরিবহন করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসাবে দুই দেশের মধ্যে যেই সমঝোতা স্মারক সই হয়েছে, তাতে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গেদে থেকে ট্রেন আসবে বাংলাদেশের দর্শনা স্টেশনে। তারপর সেই ট্রেন পণ্য নিয়ে নীলফামারীর চিলাহাটি দিয়ে আবার ভারতের হলদিবাড়ি হয়ে ভুটান সীমান্তের হাসিমারা পর্যন্ত যাবে। দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন সরাসরি চলাচলে ট্রানজিট দিতে রাজি হয়েছে বাংলাদেশ ও ভারত। সরকারি তরফ থেকে বলা হয়েছে, এই সমঝোতা বাস্তবায়নে দুই দেশের বিশেষজ্ঞ ও কর্মকর্তারা কাজ শুরু করেছেন। কী ধরনের পণ্য যাচ্ছে, তার শুল্ক কেমন, এটার কাস্টম চেকিং, এগুলো সব কিছু নির্ধারণ হবে পরবর্তীতে আলোচনার মধ্যে, যেগুলো এখনও ফাইনাল হয়নি। আমরা এখনও কনক্রিট যে প্রস্তাবটা আমরা আশা করছি আজকালের মধ্যে আমরা পেয়ে যাব। 2-1 মাস সময় তো লাগবেই। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি সহজ হবে। তার অবকাঠামো কেউ যদি ব্যবহার করে, তাহলে তার থেকে যে হিস্সাটা পাওয়ার কথা, সেটা কিন্তু বাংলাদেশ লাভবান হতে পারে অর্থনীতির জন্য, এবং ভারতেরও কিন্তু লাভবান হবে। এটা যেন একটা উইন উইন সিচুয়েশন হয়, এক পেশে যেন না হয়, এবং এটা যেন স্বচ্ছতার ভিত্তিতে হয়। এই সমঝোতার ফলে বাংলাদেশের লাভ কি হবে? এই প্রশ্নের উত্তরে সমঝোতায় স্বাক্ষরকারী রেল সচিব বলেন, এর ফলে উপ আঞ্চলিক যোগাযোগের দ্বার যেমন উন্মোচন হয়েছে, তেমনি আঞ্চলিক ব্যবসা বাণিজ্যও সম্প্রসারণ হবে। এই সমঝোতা স্মারক হলে নেপাল এবং ভুটান, যেটা ভুটানের সাথেও আমাদের একটি রেল যোগাযোগের সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে, এবং ভুটান সীমান্তবর্তী নিকটবর্তী হাসিমারা পর্যন্ত সেখানেও আমাদের যাতে
রেল যেতে পারে সেটাও এখানে অন্তর্ভুক্ত করা আছে। বাংলাদেশের চাহিদা মতে ভুটান সীমান্তবর্তী হাসিমারা পর্যন্ত ট্রেন চালাতে ভারত রাজি হয়েছে বলে জানান রেল সচিব। প্রতিবেদনটি দেখছিলাম রাহিদি স্যার, যেটা বলছিলাম যে এই যে ভারতের গেদে থেকে, নদিয়া জেলার গেদে থেকে দর্শনা হয়ে চিলাহাটি হয়ে আবার ভারত দিয়ে একদম ভুটান সীমান্ত পর্যন্ত ফুটসিলিংয়ের হাসিমারা পর্যন্ত ট্রেন যাবে এবং এই ট্রেনে ভারতের পণ্য যেমন পরিবহন হবে, বাংলাদেশের পণ্য পরিবহন হবে। এতে সমস্যা কি দেখেন? কেন এই যে রাজনৈতিক আলোচনাগুলো হচ্ছে যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশ বিক্রি ইত্যাদি ইত্যাদি? ধন্যবাদ সাইফুল ভাই আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এরকম একটা টপিক্যাল যে বিষয়টা নিয়ে বেশ কিছুদিন ধরে, বিশেষ করে প্রধানমন্ত্রী সফরের আগে থেকে আমাদের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। এবং আমি যদি রেল কানেক্টিভিটি বলি, এখানে ট্রানশিপমেন্ট বরাবরই আমাদের বাংলাদেশ ভারত সম্পর্কে এক ধরনের কি বলবো, খুব টপিক্যাল বলেন, সেন্সিটিভ, যত না সেটা বাস্তবতা, তার মধ্যে রাজনীতি আছে অনেক কিছু, আমি এভাবে দেখি। 2009 থেকে যদি দেখি, ভারতের সাথে সেটি চট্টগ্রাম মংলা বন্দর ব্যবহার, ট্রানশিপমেন্ট, নানান মোডে যাওয়া, এটা শুরু হয়। এবং সর্বশেষ আপনার গত 22শে জুন যে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে উপস্থিতিতে আপনার রেলের যে নতুন করে যেটা বলছে ট্রায়াল রান হওয়ার কথা হলদিবাড়ি থেকে আপনার চিলাহাটি পর্যন্ত, সেটি তার একটা ধারাবাহিকতা। এখন প্রশ্ন হচ্ছে, এটি সই করার আগে থেকেই মোটামুটি আমাদের রাজনৈতিক মহলে, বিশেষ করে বিএনপি এবং তার শরিকরা এই আলোচনাটা বা অভিযোগটা তুলেছে, এখানে বাংলাদেশের ভিতর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভারত নিজেকে সংযুক্ত করবে এবং পণ্য পরিবহনের পাশাপাশি এতে অস্ত্র নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে, অস্ত্র বাংলাদেশের ভূখণ্ড পার হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। এটি কিন্তু ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট যখন আসছিল, সেটি পোর্টে দেওয়া, ইভেন কি আমাদের ভূখণ্ড ব্যবহার করে অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম ত্রিপুরার পালাটানায় বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, সেখান থেকে আমরা বিদ্যুৎ কিনছি, তখনও সেটা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে কোনো বিষয়ে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, এক ধরনের সাধারণীকরণে চলে যায়, জিনিসটা ভালো বা মন্দ এটা পুঙ্খানুপুঙ্খ বিচার না করে। এবং আমি একজন মাঠের রিপোর্টার হিসেবে এটা এই মুহূর্তে বলবো, এখন পর্যন্ত কিন্তু অন্তত ব্যক্তিগতভাবে আমার সই করা সমঝোতা স্মারকটি আমার পক্ষে দেখা সম্ভব হয়নি, বা আমরা অনেক সময় এগুলো পাবলিকলি করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেটা করা হয়নি বলে দেখিনি। এবং দেখিনি বলে আমি একটা দুটো পয়েন্ট খুব সুস্পষ্টভাবে বলবো, অবশ্যই এটা একটা উপ আঞ্চলিক সংযোগ হবে, বাংলাদেশের এক প্রান্ত থেকে এক প্রান্ত দিয়ে ঢুকে ভারতের এক প্রান্ত অন্য প্রান্তের সাথে সংযুক্ত হবে। ঠিক পাশাপাশি নেপাল ভুটানের কথা বলা হচ্ছে, কিন্তু ইন্টারেস্টিংলি আমরা খুব করে নেপাল ভুটান বলছি। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখুন, যখন জয়েন্ট স্টেটমেন্টটি প্রকাশ করা হয়, তার পরপরে ভারতীয় পররাষ্ট্র সচিব একটা ব্রিফিং করেছিলেন। ব্রিফিংয়ে পরিষ্কার করে উনি বলেছেন যে আমরা রেলের বিদ্যমান যে 6টা রুট আছে, এর বাইরে নতুন করে এই চুক্তি অনুযায়ী আমরা গেদে দর্শনা হয়ে হলদিবাড়ি চিলাহাটিতে বেরিয়ে যাবে। এবং ওইখানে এইটাই হওয়ার ফলে আপনাদের বিশেষ প্রতিবেদনে সেটি আছে, হাসিমারা আপ টু ভুটান সেটা কানেক্টেড হবে, অর্থাৎ আমরা ভুটান পর্যন্ত সংযুক্তির একটা সুযোগ পাবো, নেপাল নয়। কাজে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। আমি যেমন ওই বিএনপির যেই অভিযোগটাকে খারিজ করে বা ওটার পাল্টা যুক্তিটা দেখছি না দেখে আমরা মন্তব্য করছি, পাশাপাশি এটি উপ আঞ্চলিক একটা সংযুক্তি হবে এবং সেটা কিন্তু এখনকার প্ল্যানে আবারও বলছি ভুটান পর্যন্ত, নেপাল না। কাজেই আমি ওটা কাউন্টার করতে গিয়ে পাশাপাশি আমার কিন্তু খুব স্পেসিফিক্যালি বলতে হবে আমি কদ্দূর পাবো না, 1 নম্বর। 2 নম্বর যেটা বলছি, একটু আগে আপনাদের বিশেষ প্রতিবেদনে রেল সচিব হুমায়ুন কবির সাহেব বলেছেন যে প্রস্তাবগুলো আরও ক্লিয়ার হবে। এবং এই যে আপনি কথাটা বলছেন, এমওইউ করা মোটামুটি আমরা সম্মতি হলাম দুপক্ষ, এই জিনিসটা করব। এখন করার ক্ষেত্রে তো এসওপি সহ আরও কিছু প্রসিডিউরাল আছে, রুট কী হবে, ফি কী হবে, অ্যাডমিনিস্ট্রেশন কী হবে, সেটা পরের ব্যাপার। তো এই যে রেলের যে সংযুক্তি, পণ্য পরিবহন এবং পণ্য পরিবহনের কথা বললে আমার মনে হয় আমরা একটু 2020 সালে ফিরে যেতে পারি, যখন করোনা ভাইরাসের সংক্রমণ আমাদেরকে পর্যদস্ত করেছিল, বিশেষ করে ভারতের তো মৃত্যুর সংখ্যা হতাহত মানে খুব জটিল একটা পরিস্থিতি ধারণ করেছিল। তখন লকডাউন হয় এবং লকডাউনের ফলে যখন সীমান্ত বন্ধ করে দেয়, রেল ছিল কিন্তু পণ্য পরিবহন, সেই রেলে নিত্য প্রয়োজনীয় জিনিস এসেছে, ভারত থেকে অক্সিজেন এসেছে, তখন অক্সিজেন আমার খুব বেশি প্রয়োজন ছিল। কাজে এই আন্তঃরাষ্ট্রীয় চলাচল কিন্তু তখন হয়েছে এবং তার সুফলটা আমরা পেয়েছি। তো এখন আমি মনে করি যে এই কানেক্টিভিটির এই জিনিসটাকে আমি ইতিবাচকভাবে
এই পর্যন্ত নিতে পারি। আমার যদি সেখানে ভারতীয় ট্রেন যেমন আমার ভূখণ্ড ব্যবহার করে তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে, আমার ট্রেনও যেন ভারতীয় ভূখণ্ডে চলতে পারে। অর্থাৎ আমার পণ্য যদি রপ্তানির সুযোগ থাকে বা পণ্য পরিবহনের সুযোগ থাকে, সেই অ্যাক্সেসটা যদি আমরা পাই, তাহলে সেখানে আমার তো উনি ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি হিসেবে আরও ভালো বলতে পারবেন, তারা আমার একটা সুফল পাবে। আমি শুধু আদার দেন ট্যারিফ, আমি জিনিসটাকে এভাবে দেখি। আর এটার অ্যাডমিনিস্ট্রেশন কী হবে, এটার নিরাপত্তা কী হবে, সেটি আপনি বলছিলেন দুদিন আগে কিন্তু তথ্যমন্ত্রী পরিষ্কার করে চুক্তির ধারা উল্লেখ করে বলেছেন। তো এইটি যখন রেলটা চলবে, তাহলে দুই দেশ তার নিজের নিজের রাষ্ট্রের তার নিজের নিজের যে বিধান আছে সেই বিধান মেনে যদি চলে, তাহলে আমি এটাতে কোনো আপাতত কোনো সমস্যা দেখছি না। জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে রাহিদ। আবার আমি একটু মোহাম্মদ জুলফিকার শেখ আপনার কাছে একটু জানতে চাই, এই যে তথ্যমন্ত্রীর কথা বলেছি, প্রধানমন্ত্রী নিজে সংসদে বলেছেন এটা অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে একটা নতুন পথ তৈরি করবে। আমাদের যে প্রতিবেদনটি দেখানো হয়েছে সেই প্রতিবেদনও বলা হচ্ছে যে হ্যাঁ, এটা অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে একটা নতুন পথ দেখাবে এবং সমৃদ্ধি নিয়ে আসবে। আপনারা তো বাংলাদেশ ভারত চেম্বারের দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করছেন। এখন কিন্তু নানানভাবে অনেকগুলো পথ, সড়ক পথ, রেলপথ, নৌপথ, আকাশপথ তো আছে, এগুলোতে যাত্রীরা যেমন যাচ্ছে, ব্যবসা বাণিজ্যও হচ্ছে। নতুন যে আলোচনাটা আমরা করছি যে ভারতের ট্রেন ভারত থেকে বাংলাদেশের এক প্রান্ত দিয়ে আরেক প্রান্ত হয়ে আবার ভারতে যাবে। এখানে ভারতের এক অংশ থেকে এক অংশ তারা যেমন পণ্য পাঠাতে পারবে, আমরা আমাদের পণ্য ভারতে এবং ভারত হয়ে ভূখণ্ড ব্যবহার করে ভুটান পর্যন্ত ভুটান পর্যন্ত যাওয়ার সুযোগ তৈরি হবে। সেটাকে আপনারা কিভাবে দেখেন এবং এই ব্যবসায়িক সুযোগ সত্যি এটি আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক হচ্ছে কিনা? ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আমি বাইল্যাটারাল চেম্বারের প্রতিনিধিত্ব করছি এখানে। আমাদের চেম্বারেও এই বিষয় নিয়ে কোনো সময় ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আলোচনা হয়েছে, স্পেশাল কানেক্টিভিটি রিলেটেড আলোচনাও হয়ে থাকে। চেম্বারের এটা একটা key area to understand the connectivity and part of ease of doing business. আমি যদি এই বিষয়টাকে অন্যান্য ট্রান্সপোর্ট রিলেটেড কারেন্ট সিচুয়েশনের সঙ্গে মিলিয়ে দেখি, আমি অন্য একটা সেকশন যদি পয়েন্ট আউট করি, তাহলে এটা বুঝতে একটু সুবিধা হবে। ইন্ডিয়ান যে সমস্ত ওয়েস্ট কোস্ট পোর্ট রয়েছে, যেমন গুজরাতের আমাদের যেগুলো পোর্ট রয়েছে, তার মধ্যে মুন্দ্রা একটা ইম্পর্ট্যান্ট পোর্ট, যেটা আদানি এন্টারপ্রাইজেস, আদানি পোর্টস রান করে। বম্বে পোর্টস, বম্বেতে দুটো টার্মিনাল রয়েছে, নাভাশিবা পোর্ট এবং জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের দুটো টার্মিনাল রয়েছে। এইগুলো খুব বেশিরভাগ সময় চিটাগং পোর্টের মতো ওভারবার্ডেন থাকে। তারপরেও এ লার্জ পার্ট অফ কার্গো এই পোর্টগুলো ব্যবহার করে, চিটাগং ব্যবহার করে বাংলাদেশের পণ্য আসে। বাংলাদেশের পণ্য ইউরোপ আমেরিকায় বেশি যায়। ইন্ডিয়াতে যাওয়ার সময় বেনাপোল বা রোড ট্রানজিট বা রোড পোর্টস হয়তো বেশি ব্যবহার হচ্ছে। আমি দেখেছি বেশিরভাগ সময় এই ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইস্ট কোস্ট অফ বাংলাদেশের মধ্যে যে ট্রান্সপোর্ট, এটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের ব্যবসায়ীরা থার্ড পার্টি, না বাংলাদেশের ব্যবসায়ী না ভারতীয় ব্যবসায়ী, কেউ লাভবান হচ্ছে না। দুই পক্ষই পে করছে থার্ড পার্টি, যারা ইন্টারন্যাশনাল শিপিং কার্গো ম্যানেজ করে, তারা প্রফিটিয়ারিং করছে এবং ইচ্ছামতো করছে, এবং সেখানে আমাদের কোনো কন্ট্রোল নেই, বাংলাদেশেরও নেই, ইন্ডিয়ারও নেই। এটা একটা ইন্টারন্যাশনাল ফেনোমেনন। যখন যেরকম সুইং হয় তখন সেরকম। রিসেন্টলি কোনো সময় ইন্টারন্যাশনালি কোনো ওয়ার বা ওয়ার লাইক সিচুয়েশন হলে এটা আপ ডাউন হতে থাকে। এবং অন্যান্য রিজনাল ট্রান্সপোর্ট কার্গোর তুলনায় এই এরিয়ার কার্গোতে ট্রান্সপোর্টেশন চার্জেসটা অলমোস্ট দ্বিগুণ। কেন দ্বিগুণ তিনগুণ আমার ঠিক অত ডিটেল জানা নেই, কিন্তু দ্বিগুণ তিনগুণ এটা আমরা
আমরা পে করছি ডাইরেক্টলি, তো আমরা বুঝছি যে আমরা অনেক এক্সেস পে করছি। সিমিলারলি যদি সেই কার্গোটা বম্বে থেকে ঢাকায় আসে বাই রেল, তখন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের সে থাকছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের সে থাকছে, রেটও একটা নির্ধারিত করা যাচ্ছে। সেইখানে রেট অনেক কমও রয়েছে। পার টন যদি যে কোনো কার্গো আমরা দেখি তাহলে অনেক পার টন রেট কম অ্যাকচুয়ালি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে আমার বিটুইন ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইস্ট কোস্ট অফ বাংলাদেশ সময় লেগে যায় 1 মাসের বেশি, কিন্তু যদি আপনি রেলে নেন তাহলে হয়তো আপনি 7 দিনের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন। যেমন উনি বলেছেন কোভিডের সময় বা অন্যান্য সময় যখন অন্যান্য ট্রান্সপোর্ট খুব ক্ষতিগ্রস্ত ছিল বা স্ক্যানিংয়ের ছিল বা ওর ইনফেকশন ডাউট ছিল, তখন কিন্তু রেল কার্গো ঠিকই এমার্জেন্সি কার্গো নিয়ে আসতে পেরেছে। তো এটা একটা কি অ্যাডভান্টেজ রেল কার্গোর। পৃথিবীতে রেল কার্গো সব বিজনেসকে যখন এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির মাপদণ্ড নিয়ে মাপা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে রেল কিন্তু কোয়ালিফাই করে। ইট ইজ স্টিল সাস্টেনেবল, it is still green energy, it can be green energy driven, it doesn't create as much pollution as other transports do. তো সেই দিক থেকে যে কোনো রেল যোগাযোগ ওয়েলকাম করা সুযোগ রয়েছে। মোস্ট মডার্ন ডিসপাইট বিং মোর দ্যান 100 years old। টেকনোলজির দিক থেকে, সাস্টেনেবিলিটির দিক থেকে, ইউজার ফ্রেন্ডলির দিক থেকে, আপনার কার্গো হোক, হিউম্যান ট্রাভেলার হোক। এইবার যদি আমি গেদে, হলদিবাড়ি, চিলাহাটি, এই ভুটানের হাসিমারা এই সেকশানে যায়, এই সেকশানে কিন্তু ইন্ডিয়াতে রেল যোগাযোগ অলরেডি রয়েছে থ্রু ইন্ডিয়া ইটসেলফ। কলকাতা একটু বেশি সময় লাগে, বেশি পথ পাড়ি দিতে কলকাতা হয়। হয়ে নর্থ বেঙ্গল হয়ে জলপাইগুড়ি হয়ে ওই এরিয়াতে ট্রেন যায়, সময় বেশি লাগে, বেশ বেশি লাগে মনে হয়। এইটা দিয়ে গেলে যদি 10 ঘন্টায় হয়, ওটা দিয়ে গেলে হয়তো 20 ঘন্টা লাগে বা 24 ঘন্টা লাগে, এইরকম একটা। ত্রিপুরায় যেতে হয়তো 3 দিন লাগে, কিন্তু এই দিক দিয়ে গেলে হয়তো 1 দিনে হবে। সো এটাতে কি হবে, একটা আঞ্চলিক পরিবেশের যে ভারসাম্য, সময় কম লাগা, ফিউয়েল কম কনজিউম করা, রোড নেটওয়ার্ক কম ইউজ করা বা রেল নেটওয়ার্ক কম ইউজ, সবার জন্য সাশ্রয়ী। নাও under this MOU, whatever is under discussion or whatever is primarily agreed upon, the negotiating parties will need to see that it is a win-win. Another gentleman during the previous some program has hinted that let this be win-win. একটা খুব গর্বের বিষয় রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, যে আজকের আঞ্চলিক বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল, সোশিও পলিটিক্যাল স্ট্রাইফ, নন এগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্টটাই অনেক বেশি। এইরকম এক এনভায়রনমেন্টে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একের পর এক এগ্রিমেন্ট হচ্ছে। দিস ইজ অ্যান এক্সেলেন্ট ডেভেলপমেন্ট। এবং এইগুলোর আপনি আজকে ডাইরেক্টলি ইয়েস নো ভেরি গুড বলে কোয়ালিফাই করতে পারবেন না। দিস উইল হ্যাভ লং টার্ম ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট বেনিফিটস। তো আমরা ব্যবসায়ীরা যদি ভালো ক্লাইমেট পাই, তাহলে তো আমাদের অনেক কিছু অনেক সুষ্ঠুভাবে করা যায়, এবং তখনই খরচ কমতে থাকে। সোশ্যাল এবং পলিটিক্যাল স্টেবিলিটি মেনটেন হলে এমনিতেই খরচ কমতে থাকে, বিজনেস বাড়তে থাকে, কনজামশন বাড়তে থাকে। সেই দিক থেকে এটা খুবই পজিটিভ ডেভেলপমেন্ট। জি, খুবই পজিটিভ। অনেক অনেক ধন্যবাদ জুলফিকার শেখ। আমরা আলোচনার আরও অনেকগুলো বিষয় আছে, প্রশ্নও আছে, সেগুলো নিয়ে আসলে দুজনের কাছে। একটা বিরতির সময় হয়েছে, আমরা একটু বিরতির পরে বাকি আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন 0 আওয়ার, আমাদের সঙ্গেই থাকুন। আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা আলোচনা করছিলাম আঞ্চলিক যোগাযোগ নিয়ে, সরগরম দেশীয় রাজনীতি। আমাদের সঙ্গে এই আলোচনা যুক্ত আছেন রাহিদ এজাজ, কূটনৈতিক সংবাদদাতা, এবং মোহাম্মদ জুলফিকার শেখ, বাংলাদেশ ভারত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক। রাহিদ এজাজ, আপনার কাছে আবার একটু আসতে চাই। আপনি আগের দফায় বলার চেষ্টা করেছেন যে বিরোধী দল যেসব অভিযোগ করছে, হয়তো অনেকটা তারা বাস্তবতা যতটা না, তার চেয়ে রাজনীতি বেশি। কিন্তু ভারতের সঙ্গে আমরা শুধু ভারত নিয়ে আলোচনা করতে চাই না, একটু আঞ্চলিক যে
যোগাযোগগুলো রয়েছে। এর আগে আপনারা জানেন আমাদের বিমস্টেক রয়েছে, আমাদের BBIN নামে একটি সমঝোতা রয়েছে, যেটা ভারত, ভুটান, ইন্ডিয়া এবং নেপালের মধ্যে আমরা সড়ক পথে মানে গাড়ি নিয়ে যাতায়াতের একটা আলোচনা এবং এটা ট্রায়াল রানও হয়েছে, কিন্তু এটা বাস্তবায়ন হয়নি। কিন্তু ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট এই দুইয়ের একটা ধোঁয়াশা আছে বোধহয়, যে এখনও ভারত কিন্তু তাদের জাহাজে করে বা যানবাহনে করে পণ্য বাংলাদেশের কোনো বন্দরে দিচ্ছে, তারপরে বাংলাদেশের ট্রাকে করে সেটা ভারতের অন্য প্রান্তের বন্দরে পৌঁছে দিচ্ছে। এই ব্যবস্থাতে যদি দেশ বিক্রি না হয়, এই ব্যবস্থাতে যদি অস্ত্র পাঠানোর না হয়, তাহলে ট্রানজিটে ক্ষতি কী? ট্রানজিটে এটা হবে, এটা কেন বলা হচ্ছে? এই আশঙ্কাটা কেন বিরোধী দলগুলো বা রাজনীতিকরা করছেন? জি, থ্যাংক ইউ পয়েন্টটা ধরিয়ে দেওয়ার জন্য। আপনি যেটা বলছেন এবং আমি শুরুতেই বলছি যে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এটার মধ্যে ইকোনমির চাইতে সিকিউরিটি বা মোর প্রিসাইসলি বললে পলিটিক্সটা বেশি। অন্তত আমি তো আমার সাংবাদিকতার সময়কালে তো দেখছি, আপনি যেহেতু আমার আগে শুরু করেছেন আপনি নিশ্চয়ই আরও ভালো করে বলতে পারবেন আমার চেয়ে বেশি। তো এক্স্যাক্টলি ওই কথাটা এখন আমার তো একটু আগে আমাদের মধ্যে কথা হচ্ছিল যে ট্রান্সশিপমেন্টটা আছে কিনা। আমাদের তো ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টটা আছে এটা, এবং 80 সালে দুই দেশের যে চুক্তি ছিল ট্রেড অ্যান্ড ট্রানজিট এগ্রিমেন্ট, সেটাতে ছিল যেহেতু আমরা জানি 75 পরবর্তী ক্ষমতার পালাবদল এবং অনেকটা সিডো মার্শাল ওই দেশটাকে আনটিল 90 সেই গণ অভ্যুত্থান পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। তো সেই জায়গাতে আপনার আমাদের নিকট প্রতিবেশী ভারতের সাথে হওয়া অনেক জিনিস ঠিক কাগজে কলমে থাকলে বাস্তবে আলোর মুখ দেখেনি। তারপরে ধরেন পরম্পরা বিভিন্ন সময় এইগুলো নিয়ে সম্পর্কের নানান বিষয়ের মধ্যে রাজনীতিটা ছিল অনেক বেশি, এবং অর্থনীতি, বাণিজ্য, সংযুক্তি এগুলো সেভাবে ছিল না। তো 2009 সালে এসে তো ট্রানজিট জিনিসটা প্রথমে আসলো, বিশেষ করে দুই বন্দর ব্যবহার। তারপরে আপনার PIWTT যে একটা ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা আছে, অর্থাৎ নৌপথে ভারতীয় মালামাল এখানে আসে, এসে সেটি খালাস হয়ে আমাদের ট্রাক করে সেটি ভারতের অন্য অংশে চলে যাচ্ছে, ত্রিপুরা হয়ে, এটা আছে। এবং এই দুই বন্দরের মাধ্যমে যে ট্রানজিটের বিষয়টা ছিল, আপনি একটু আগে বলছেন নেপাল ভুটান, তো সেটি নয়, বিমস্টেকের মধ্যে দিয়ে যে কানেক্টিভিটি বা ইভেন সবশেষ যেটা হয়েছিল, যেটা নিয়ে অনেক বেশি আশাবাদ ছিল, আপনি যে BBIN মোটর ভেহিকেল এগ্রিমেন্টের কথা বলছিলেন, এটা হওয়ার কথা ছিল সার্কের মধ্য দিয়ে। এবং আমরা নিশ্চয়ই জানি 14 পর কিন্তু গত 10 বছরে কোনো সার্ক সামিট হয় না, বিকজ অফ ইন্ডিয়া পাকিস্তান রাইভেলরি। তো এই যে BBIN নিয়ে এত বেশি আশাবাদ ছিল, সেই BBINও কিন্তু একদিকে মুখ থুবড়ে পড়েছে। মুখ থুবড়ে আমি এই জন্যই বলছি, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান 4টি দেশ দক্ষিণ এশিয়ার উপ আঞ্চলিক সহযোগিতা 2011-তে সম্মত হয়েছে। এটা হওয়া সত্ত্বেও একেবারে শেষ মুহূর্তে এসে ভুটান বলছে যে 4 দেশের মধ্যে আমরা জানি যে ভুটান তার পরিবেশ সংরক্ষণের ব্যাপারে অনেক বেশি সংবেদনশীল, এবং পর্যটক আসলে তাদের কাছে ফি নেওয়া, তার সেটা রক্ষণাবেক্ষণ করা। কিছুদিন আগেও কিন্তু কোভিডের পর হঠাৎ করে বাংলাদেশের জন্য বেড়ে গেছিলো, সেটা আবার খুব সুখকর যে সেটা কমেছে। তো ভুটান পরিবেশের দোহাই দিয়ে বা পরিবেশকে আমার ক্ষেত্রে দোহাই বা তার ক্ষেত্রে হচ্ছে এটা তার বাঁচা মরা, সেজন্য সে কিন্তু মোটর ভেহিকেল এগ্রিমেন্ট থেকে শেষ মুহূর্তে সরে এসছে। এখন পার্টি রয়ে গেছে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, এবং সেটা কিন্তু সেভাবে অপারেশনালাইজ হয়নি। এখন প্রশ্ন উঠছে, আপনি যে কথাটা বললেন যে আমার যদি এই 2009 পরবর্তী সময়ে আমরা সংযুক্তির অনেকগুলো রুটে সম্মত হয়ে, এবং যেটি আমি একটু আগে বলছিলাম যে 6টা রেল রুট কিন্তু অলরেডি আছে, এটি নতুন করে হবে। এবং ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোট্রাকে আবার পরিষ্কার করে আমি রেফার করতে চাই, উনি পরিষ্কার বলেছিলেন যে প্রশ্ন উত্তরের সময় যে রেল কানেক্টিভিটি যেটা হবে সেটা ট্রানজিট হবে, যেই ট্রানজিট ভারতকে তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বাংলাদেশে সংযুক্তির ব্যবস্থা করে দিবে। আর আপনি যেটা বলছেন রাজনীতি কেন আসে, নিরাপত্তা কেন আসে, এবং দেখুন ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে বিচ্ছিন্নতাবাদ ছিল এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে যে বিচ্ছিন্নতাবাদ ছিল, আমরা বাংলাদেশের উপর বিশেষ করে অভিযোগ করা হয় আমরা তাদেরকে এখানে মদদ দিয়েছি, খাঁটি করতে দিয়েছি, আবার পার্বত্য চট্টগ্রামে যারা ছিল তারা ভারতের ওপারে গিয়ে করতো। এটি তো কারো অজানা থাকার কথা না। কিন্তু 2009 এই সরকার ক্ষমতা আসার পর ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্নটা পুরোপুরি দূর করেছে, এবং ভারতের ইরেসপেক্টিভ টু পলিটিক্যাল পার্টি ভারত কিন্তু বলে থাকে যে বাংলাদেশের কারণে উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদ সে দমন করতে পেরেছে। এবং আজকে যখন বড় পরিসরে আমরা
পূর্ববর্তী এই সংযুক্তির লাইনে ফিরে যাওয়ার কথা বলি, তখন কিন্তু দেখব যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো 9-এ, 14-তে আসলো, 18-তে আসলো। আমি মানে আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে 14, বিশেষ করে 14-18 থেকে এই ধরনের বড় বড় প্রজেক্টগুলো নিয়ে তারা মনে করছে যেহেতু নিরাপত্তার দিকটা সুরাহা করা গেছে, তাহলে এইখানে এখন এইভাবে এই রুটগুলো আবার পুনঃসংযোগ করা যায়, আঞ্চলিক যোগাযোগ করা যায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এমওইউ, আবারও রিপিট করছি, এমওইউর কপিটা কিন্তু আমাদের দেখার সুযোগ হয়নি। কাজে এখানে আমার লাভ কতটা হবে, আমি শুধু সেটা কি ফি পাবো কিনা, মাসুল পাবো কিনা, মাসুল পেলে সেই মাসুলটা আমার দীর্ঘমেয়াদী লাভ লোকসানের বিবেচনায় দেখতে হবে। নিশ্চয় আপনার মনে আছে ভারতকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে একটা কোর কমিটি করা হয়েছিল। আমি ট্রানজিটের সিদ্ধান্ত নিয়েছি আগে, কোর কমিটি করেছি পরে। আমাদের আগে ঘোড়ার আগে গাড়ি না, গাড়ির আগে ঘোড়া, এই একটা সমস্যা কিন্তু রয়ে যায়। আমি যদি নীতিগতভাবে একটা রাষ্ট্র তো সিদ্ধান্ত নেয় অন্য একটা রাষ্ট্রের সাথে এই জিনিসটা করতে যাচ্ছে, তো করতে যাওয়ার আগে তার তো পূর্ব প্রস্তুতি থাকা উচিত। এবং আমি মনে করি আমাদের অতীতের ভুল থেকে ভারতকে আমি যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেলে পণ্য পরিবহনের সুযোগ দিচ্ছি, আমাদের সময় নষ্ট না করে এখনই বসা উচিত। এর জন্য আমরা কি ফি নেব, আমাদের একটা এক্সারসাইজ থাকা উচিত। এবং ফি নেওয়ার ক্ষেত্রে সেটা র্যাশনালি মার্কেট কতখানি ফিজিবল হয় এবং লং টার্মে আমার কতটা লাভ হয়, যে আমি শুধু পণ্য, কারণ এটা তো শুধু আমার দেশের জন্য দিচ্ছি না, আরেকটা দেশকে দিচ্ছি। উনি জুলফিকার ভাই যেটা বললেন, সে সময়টা বেঁচে যাবে। 3 দিনের জায়গায় সে যদি একদিনে নেয়, তো আমি তার সময়, শ্রম, তার বিনিয়োগ ক্যালকুলেট করতে হবে। আমি যদি ক্যালকুলেট করতে না পারি, আমি একটা যদি বলি এখানে মৈত্রী, বন্ধুত্ব, দেখুন আন্তর্জাতিক সম্পর্কে কিন্তু বন্ধুত্ব, মৈত্রীর চেয়ে বড় কথা লাভ লোকসানের ব্যাপার। ভারত এটা এখানে যদি আমাকে তাদের বার্গেন করতে হবে ওই জায়গায় যে আমার মাসুল হওয়া উচিত, তোমার সময় পাচ্ছে, তোমার বিনিয়োগ কমছে, তোমার জনবলও লাগছে না, তাহলে তুমি তো আমার এটার একটা ম্যাক্সিমাম রিটার্ন আমাকে দিতে হবে, তোমাকে যে অ্যাক্সেসটুকু দিলাম। আর আরেকটু কথা না বললেই নয়, আমরা ত্রিপুরায় যে পালাটানে যখন বিদ্যুৎ কেন্দ্র হয়, আমরা সেবার ওভার ডাইমেনশনাল কার্গো আমাদের ভূখণ্ড দিয়ে তাকে নিতে দিয়েছিলাম। তখন কিন্তু এই অভিযোগটা ছিল আমাদের পুল কালভার্ট নষ্ট হয়েছে, তিতাসের নাব্যতা নষ্ট হয়েছে। আমি তার কাছে বিদ্যুৎ কিনছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই যে পণ্যগুলো আমার ভূখণ্ড দিয়ে যাচ্ছে, আমার ব্রিজ, কালভার্ট বা নদীর নাব্যতার যদি কোনো ক্ষতি করে, তাহলে সেই ক্ষতি করার হিসাব নিকাশটা আমার কিন্তু আগে থেকে করতে হয়। অর্থাৎ আমি অতীতের উদাহরণগুলো এই জন্যই দিচ্ছি, ট্রানজিট বলুন, রেলের এই যে পণ্য পরিবহনের মাসুল বলুন, আপনি যেটাই নিন না কেন, মার্কেটের কনটেক্সটে চিন্তা করতে হবে এবং প্র্যাকটিক্যাল, ব্যবসায়িক দিক থেকে। এখানে বন্ধুত্বের চেয়ে আমি মনে করি বাণিজ্যিক দৃষ্টি থেকে খুব প্র্যাকটিক্যাল ওয়েতে, প্র্যাগম্যাটিক ওয়েতে চিন্তা করাটা জরুরি। জি, জুলফিকার আসেল, আমরা যে এই আলোচনা শুরুর প্রথমে যে প্রতিবেদনটি দেখিয়েছি, সেখানে কিন্তু রেল সচিব, যিনি এই সমঝোতা স্মারকে বাংলাদেশের হয়ে স্বাক্ষর করেছেন, তিনি বলেছেন যে ইতিমধ্যে 2 দেশের কর্মকর্তারা এটার উপর কাজ শুরু করেছেন, যে কীরকম ফি নির্ধারণ হবে, কিভাবে যাবে, কত পণ্য উঠবে। এই যে কাজ শুরু করেছে ওয়ার্কিং, যেটি রাহিদ ইজাজ বলছিলেন যে এটা আগে হওয়া উচিত ছিল, এই ফিজিবিলিটি স্টাডি করার পরে হয়তো সমঝোতা করলে ভালো হইতো। কিন্তু যেহেতু এটা মাত্র সমঝোতা, হয়তো চুক্তি হবে এই স্টাডিটার পরে। এই স্টাডিতে কি ব্যবসায়ীদের কোনো কথাবার্তা বলা হয়েছে, অথবা প্রতিনিধিত্ব আছে অথবা থাকা উচিত মনে করেন? গভর্নমেন্ট জেনারেলি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G এগ্রিমেন্ট করার আগে, করার সময় বা করার পরে ওনারা বিজনেস চেম্বার বা বিজনেস বডি বা বিজনেস লিডারশিপের সঙ্গে ওনারা একটা ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ডিসকাশনে চলে যায়, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট অফ ভিউ ফ্রম বিজনেস সাইড। এই কালচার রয়েছে, ইন্ডিয়াতেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে। এই ডিস্ট্যান্সটা আমার মনে হয় 400 কিলোমিটারের মতো হবে, এবং বাংলাদেশের একটা সাইডেই এই জিনিসটা রয়েছে, এবং এটাকে 2 গভর্নমেন্ট চাইলে একটা প্রোটেক্টেড এনভায়রনমেন্টের মধ্যে দিয়েও রান করতে পারবে। সেই জন্য সিকিউরিটি অ্যাঙ্গেলটা নিয়েও হয়তো কাজ করতে পারবে, ফিশ নিয়ে কাজ করতে পারবে। ইট ইজ নট স্টিল টু লেট। অপারেশনাল হওয়ার আগে নিশ্চয়ই সে সমস্ত বিষয় এখন সেগুলো লিস্ট ডাউন করে ভালোভাবে নেগোশিয়েট করে নিলে 2 পক্ষ যেন ইভেনচুয়ালি 2 দেশের মানুষ, 2 দেশের বিজনেস অর্গানাইজেশন, আমার ট্রেনের বগি যাবে একবার, আপনার ট্রেনের বগি যাবে একবার,
আমিও যেন আমার ট্রেনের বগির জন্য কিছু সার্ভিস চার্জেস নিতে পারি, বা ইন্ডিয়া যেন তার বগির জন্য কোনো সার্ভিস চার্জেস নিতে পারে। ওখানে কতগুলো স্টেশন ইউজ হলো, এখানে কতগুলো স্টেশন হলো, বিভিন্ন রকমভাবে টেকনিক্যাল পয়েন্টস হাইলাইট করে বা টেকনিক্যাল পয়েন্টস লিস্ট ডাউন করে ভালো নেগোসিয়েশন হতে পারবে। আর একটা কথা আমার মনে আসে প্রায়, বাংলাদেশ ভারতের যে মৈত্রী সম্পর্ক, এটা সব সময় বাইল্যাটারালি ইকুইটেবলভাবে দেখা হয় নাই। অনেক সময় ইন্ডিয়া জেনারাসভাবে এগিয়ে এসছে, অনেক সময় যেমন ভাই বললেন যে ত্রিপুরায় পাওয়ার প্ল্যান্ট হওয়ার সময় আমরা জেনারাসলি এগিয়ে গিয়েছি, হয়তো অপোজিশন পার্টিজ বা অপোজিশন ভিউজ এসছে, বাট ডিসপাইট দ্যাট টু গভর্নমেন্টস, আইদার one government become generous at one time, another government become generous at another time. তো বিজনেসের সেন্সও থাকতে হবে, বিজনেসের পয়েন্ট অফ ভিউ থাকতে হবে, ফ্রেন্ডশিপটাও থাকতে হবে। ফ্রেন্ডশিপ এবং বিজনেস, they will go hand in hand. When we have the friendly environment, business remains negotiable. When we are in a negotiable relationship in business, in social environment, we are in the best environment. সেই জন্য I don't see any reason to maintain any apprehension about this good move which is shaping up. Taking this good moves which is shaping up into adding all positive points, making it win-win will be the thing which we look at from the business point of view. না, এটা নিয়ে কি এখন পর্যন্ত আপনাদের ভেতরে চেম্বার শুধুমাত্র এই যে IBCCI নয়, আমাদের যে FBCCI আছে তারা এবং গভর্নমেন্টের বাণিজ্য মন্ত্রণালয় বা অন্য কারোর সঙ্গে বা কেউ উদ্যোগ যেভাবে ভাই এইমাত্র বলছিলেন রাহিব সাহেব, যে যেহেতু অনেকেই হয়তো অ্যাকচুয়াল MOU কপি হয়তো এখনো স্টাডি করতে পারে নাই, জাস্ট ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যতটুকু পারসেপশন বা আপনাদের নিউজ মাধ্যম বা আপনাদের প্রোগ্রাম বা অন্য মিডিয়া প্রোগ্রাম থেকে যতটুকু নলেজ হয়েছে, সেটার বেসিসে প্রাইভেট আলাপ আলোচনা হচ্ছে, বাট কনস্ট্রাকটিভ বা অফিসিয়াল চেম্বার ডিসকাশনস এখনও ওইভাবে আসেনি, এসে যাবে। আপনারা যখন এই প্রোগ্রামটা কন্ডাক্ট করছেন তখন অন্যদের মধ্যেও এই ডিবেট, এই ডিসকাশন এর সুযোগটা তৈরি হবে, এবং পিপুল উইল লাইক টু ডিবেট দিস and try to see that it becomes win-win. One-sided যেন না হয় বলে অনেকেই এই প্রসঙ্গটা তুলেছেন, এবং নেগোশিয়েটিং পার্টিকে এটা দেখতে হবে যেন এটা ফ্রুটফুল হয়, সুন্দর হয়, দুপক্ষই যেন বলতে পারে নো উই হ্যাভ মেড গেইনফুল MOU, এবং আমরা এর নেক্সট পর্যায়ে গেইনফুল এগ্রিমেন্টে চলে যেতে পারবো। জি, মানে লাভ ক্ষতির হিসাবটা থাকতে হবে, আমার কি লাভ, থাকবে বন্ধুত্বের হিসাবও থাকবে, লাভ ক্ষতির হিসাবও থাকবে, দুটোই থাকবে। দে উইল বি রানিং স্মুথলি হ্যান্ড ইন হ্যান্ড। জি, ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি নেব, বিরতির পরে আবার ফিরছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে এসেছি। এবার রাহিদ, আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে জানতে চাই যে আঞ্চলিক যোগাযোগ, আমরা যে বিষয়বস্তু করেছি, টাইটেল দিয়েছি আঞ্চলিক যোগাযোগ, এটা কিন্তু অনেক বড় ক্যানভাস, অনেক বেশি বিস্তৃত। শুধু রেলপথ, সড়কপথ, আকাশপথ, যাত্রী এবং পণ্য পরিবহন না। এখন আমরা ভুটান থেকে বিদ্যুৎ আনতে চাই, নেপাল থেকে বিদ্যুৎ আনতে চাই, ভারত থেকে ইতিমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ কিনছে, ইভেন এই যে তেলের পাইপলাইন করা হয়েছে। এরকম এখন নতুন এই যে কানেক্টিভিটিগুলো, গ্রিড লাইন হবে, এই কানেক্টিভিটি যেমন আমরা ইউরোপীয় ইউনিয়নে দেখি, তাদের ভিতরে সমস্ত দেশের মধ্যে যেমন অবাধে যাতায়াত চলছে, কানেক্টিভিটি রয়েছে, তা আমাদের এই কানেক্টিভিটিগুলো কেন হচ্ছে না? এটা তো আপনি ইউরোপের কথা বললেন, তো খুব ধন্যবাদ এই রেফারেন্সটা দেওয়ার জন্য। দেখুন, ইউরোপীয় ইউনিয়ন আজকে সিঙ্গেল কারেন্সি চালু করেছে, সিমলেস মানে সর্ট অফ বর্ডারলেস একটা কি বলবো, বিচ্ছিন্ন একটা মানে একেবারে পুরোপুরি কানেক্টেড একটা সিস্টেমে যারা চলে গেছে, বিকজ অফ তাদের ফারসাইটেডনেসের কারণে। তারা একটু সামনে দেখা, 10 বছর 20 বছর না 50 বছর পরে দেখতে পারে, আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা সর্ট অফ
অতীতের মধ্যে আটকে থাকার একটা প্রবণতা আছে, সন্দেহ বিশ্বাস তো আছে, বিশেষ করে আমি দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে বলবো। আপনি যেটা বলছিলেন রেল নিয়ে যখন আমরা কথা বলছি, এবং আমি ওই ভিজিটের পরপরেই এই ব্রিফিং কভার করে কয়েকজনকে বলছিলাম খুব মজার কথা, যে আগে থেকে রেল করিডোর ট্রানজিট দিয়ে দিচ্ছি, দেশ বিক্রি হচ্ছে, চলে যাচ্ছে, খুব ভালো কথা। একটা পলিটিক্যাল পার্টি তো এগুলো থাকে। ইভেন আমি যদি রেফারেন্স দিই, ভারতের সর্বশেষ যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে দেখেছিলাম কি উত্তেজনা, কি এমন বিষয়। তো এইখানে খুব মজার ঘটনা হচ্ছে, দেখুন এবার কিন্তু সাইফুল ভাই একটা জিনিস হয়েছে যে আপনার 765 কিলোওয়াট একটা হাই ক্যাপাসিটি ইন্টারকানেকশন বিটুইন আসাম এবং ভায়া বাংলাদেশ, শুধু রেল না। এটা কিভাবে, অর্থাৎ বিরোধী দল এত কথা বলছে শুধু রেলের মধ্যে আটকে আছে, তাহলে সেই বিষয়টা বললো না কেন? মানে আমার প্রশ্ন হচ্ছে, খুব র্যাশনাল ওয়েতে, খুব লজিক্যাল ওয়েতে এটা তো আসার কথা। এই আসাম এবং বিহারের যে ইলেকট্রিসিটি কানেক্টিভিটি হবে, অর্থাৎ গ্রিডের মাধ্যমে যুক্ত হবে, সেটি কিন্তু বাংলাদেশের ভূখণ্ড দিয়ে, এবং সেই ভূখণ্ডে খুব অবভিয়াস রিজন যে কানেক্টিভিটিতে বা ট্রান্সমিশন হবে, ট্রান্সমিশনে তো ইনভেস্টমেন্ট লাগবে। তো এটি যদি বাংলাদেশের, এবং এটি কিন্তু আজকে নতুন না, এটি আমি ওয়ে ব্যাক 14-15 থেকে আলোচনা হচ্ছে, প্রায় 8-10 বছর লেগে গেছে। তো এইখানেও একইভাবে শুধু আপনি কি ফি বলবেন না লং টাইম? আমি তো ভারত থেকে বিদ্যুৎ নিচ্ছি, আমি নেপাল থেকে সম্প্রতি এই ঘোষণায় যে জলবিদ্যুৎ জিএমআর এর যে প্রজেক্ট ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট, সেই বিদ্যুৎ আমি ভারত হয়ে আনছি। তো এই গ্রিড কানেক্টিভিটিতে আমার ভারতের সাথে যে বিদ্যুতের কেনা বেচা হচ্ছে, গ্রিডের কারণে আমরা কিন্তু অনেকদিন ধরে সমস্যায় পড়েছি। তো এই যে ইন্টার কানেক্টিভিটি একটা তৈরি হবে, এইখানে আমার স্টেকটা কি শুধু ফ্রিতে সীমিত থাকবে, না ওই গ্রিড ব্যবহার করার সুবিধা আমি পাবো? এখানে আমার অ্যাক্সেস কতখানি থাকবো? আমি নেপাল থেকে যেটা নিচ্ছি, ভুটান থেকে যেটা নিচ্ছি, এই গ্রিডে ভারতকে যেমন আমি আন্তঃসংযোগ করে দিয়ে আমি আমার স্বার্থটা সুরক্ষা করতে পারি, সেই জিনিসটাও কিন্তু আমার নেগোসিয়েশনে, বার্গেনিংয়ে অবশ্যই থাকা উচিত, প্রায়োরিটিটা ঠিক করা উচিত। জি, ধন্যবাদ রাহিত ইজাজ। আমরা একেবারে খুব কম সময়, জুলফিকার শেখ আপনার কাছে একটু জানতে চাই, এই যে সম্ভাবনাগুলো, পটেনশিয়ালি সুযোগগুলো, এগুলো আমরা অর্থনৈতিকভাবে ব্যবহার করতে আমাদের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, কী করণীয়? আমি এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ছে, আমি রিসেন্টলি ইন্ডিয়ান ডিজিটাল মিডিয়াতে একটা ডিসকাশন দেখেছি। Bangladesh garments exports companies are able to use Delhi airport for their air shipments to Europe and America, এবং খুব সাকসেসফুলি এটা অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছে। সো সেইভাবে বাংলাদেশের কোনো এয়ারপোর্ট ইউজ করে ইন্ডিয়া কোনো কার্গো অন্য দেশে পাঠাচ্ছে না, বাইল্যাটারাল না, এটা ওয়ান সাইডেডভাবে হচ্ছে। তো সব জিনিসই বাইল্যাটারালভাবে হচ্ছে না। ওয়ান সাইড ইজ অ্যালাউইং অ্যানাদার সাইড টু টেক এ গ্রেট অ্যাডভান্টেজ, ফ্রেন্ডলি অ্যাডভান্টেজ ওয়েন এভার ফ্যাসিলিটিজ আর অ্যালাউইং। If we see the airfare difference, if you travel through India or if you travel directly from Bangladesh to Middle East or to Europe, আপনি ইন্ডিয়ার মধ্যে দিয়ে ট্রানজিট করলে প্রচুর কম খরচে হয়ে যায়। এবং আমরা দেখেছি যে খুব সাধারণ ট্রাভেলার যারা, তারা খুব ওপেন, প্রায়ই আমাদের সঙ্গে ভায়া বম্বে, ভায়া দিল্লি, বিভিন্ন দেশে যেতে পারছে, আসতে পারছে, যেন তারা নিজের দেশের মধ্যেই খুব স্বচ্ছন্দে ট্রাভেল করছে, তাদের কাউকে কোনো রকম, এবং ভাড়াও কম লাগছে, অনেক কম লাগছে, অনেক কম লাগছে। এবং আমাদের এয়ারপোর্ট সার্ভিসেস এবং অন্যান্য কোয়ালিটি, খাবার দাবার সব কিছু মনে হয় অনেক কমে বাংলাদেশ যারা বহির্গামী প্যাসেঞ্জার আছে তারা খুব সুন্দরভাবে ব্যবহার করছে, এবং আরও অনেক বেশি বেশি করে করতে পারবে। আমাদের এয়ারপোর্ট এবং এয়ার ক্যাপাসিটি খুব বেশি দ্রুত গতিতে বাড়ছে। তো অনেকগুলো বিষয় আছে যেগুলো খুব স্মুথলি হচ্ছে, হয়তো ডিসকাশনে উঠে আসে না, বা ডাইরেক্টলি ট্রানজিট বলছি না আমি সেটাকে, বাট দের আর সো মেনি ইনডাইরেক্ট opportunities. These are nothing but friendship and connectivity in one way or the other. এক সময় আমার মনে আছে পঙ্কজ শরণ সাহেব যখন ছিলেন,
সিংলা সাহেব যখন হাই কমিশনার ছিলেন ঢাকায়, ওনারা বলতেন যে ইন্ডিয়া অনেক বড় দেশ, বাংলাদেশ ছোট, আমাকে সবসময় বাইল্যাটারালি দেখতে হবে না, অনেক সময় আমাকে দেখতে হবে আমরা উদারভাবে কি করতে পারি। উই হ্যাভ টু বি জেনারাস ইন মেনি সিচুয়েশনস, কারণ we have a friendly relationship, this itself is a great asset for these two nations. তারপরে ইন্ডিয়াতে এখন পলিসি রয়েছে অ্যাক্ট ইস্ট লুক ইস্ট থ্রু বাংলাদেশ। এটাকে যদি বাংলাদেশকে আমরা ইস্টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট মার্কেট অ্যাক্সেস ক্রিয়েট করতে পারি ভবিষ্যতে এই ট্রানজিট এগ্রিমেন্টের এক্সাম্পল দিয়ে, ইউ রিচ থাইল্যান্ড, ইউ রিচ when Myanmar will be peaceful, we can reach through Myanmar to Vietnam and a big market. এটাই তো আঞ্চলিক যোগাযোগের সেই জন্য এটাকে ন্যারোলি না দেখে ফিউচারের উদারতার দিক থেকে দেখলে এই যে সম্ভাবনাটা কিন্তু বিশাল মাল্টিফোল্ড, বিশাল মিন্স ইট ক্যান বি এক্সট্রাপোলেটেড টু এ গ্রেট এক্সপ্যানশন থ্রু দিস সিম্পল অ্যান্ড স্মল এগ্রিমেন্টস। এগুলো পাইলটিংয়ের মতো আমাদের ভবিষ্যতের যে অপরচুনিটি আছে সেটাকে উন্মুক্ত করা উচিত। অর্থনৈতিক দিস শুড বি গ্রেটেস্ট পাইলটিং এক্সারসাইজ টু স্টার্ট উইথ। জি, অনেক ধন্যবাদ। আমরা আরো উদারভাবে যদি আঞ্চলিক যোগাযোগটা দেখি এবং এটাকে ইউটিলাইজ করি, ব্যবহার করি, তাহলে বাংলাদেশের যে অগ্রগতি সেই সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে পারি। অনেক ধন্যবাদ মোহাম্মদ জুলফিকার শেখ, বাংলাদেশ ভারত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত পরিচালক, এবং রাহিদ ইজাজ, আপনাদের দুজনকে এই মধ্যরাতে আমাদেরকে এই বিষয়ের আলোচনার এবং দর্শকদেরকে খুবই তথ্যবহুল বক্তব্য জানাবার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী শনিবার আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।